নতুন একটি ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে। তোমরা জানো বাংলা এবং ইংলিশ পরীক্ষা না হয়েছে তোমাদের, এখন অন্যান্য সাবজেক্টের মতোই ভূগোল সাবজেক্টও এখনও আছে। আর তোমরা জানো যে ভূগোলের সিলেবাসটা অনেক বড়। তা আমি আজকে বলবো আর কি কীভাবে তোমাদের কম সময়ে ভূগোলের সম্পূর্ণ অ্যান্সারগুলো করা যাবে এবং সম্পূর্ণ পরীক্ষায় আমি অ্যাটেন্ড করতে পারবো, এক কথায় ফুল অ্যান্সার আমি করতে পারবো। সে বিষয়ে মূলত আমি আজকে আলোচনা করব। তার আগে একটু বলে দিই, সিলেবাসে তোমাদের মনে করো প্রাকৃতিক ভূগোল আছে, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। প্রাকৃতিক ভূগোলে 15 নম্বর, মানবীয় ভূগোলে 10 নম্বর, ভারতের ভূগোলে 10 নম্বর। এই অধ্যায়গুলোই 3টা পার্ট থেকে খুব কম পড়ে কিভাবে ফুল অ্যান্সার করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। তাহলে আমরা এখন সেই প্রশ্নগুলো এবং কি কি তোমাদের পরীক্ষা আসতে পারে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। নাও তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে আলোচনা করব প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা জানো 15 নম্বর আছে। এই প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল 3টে 5 নম্বরে আসবে, দিতে হবে তোমাকে একটা, এবং 2টো আসবে 3 নম্বরই দিতে হবে, 4টা আসবে আর কি, 3 নম্বরই দিতে হবে 2টো, এবং 4টা আসবে 2 নম্বরই দিতে হবে 2টো। কিন্তু এখন প্রবলেম হলো আমি এতগুলোর মধ্যে আমি এত কম সময়ে এতগুলো পাবো কিভাবে, কি পড়লে আমি পাবো। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে কম পড়ে বেশি পাওয়া যাবে। দেখো এইখানে ভাগ করে দিই আমি, ঠিক আছে? দেখবে তোমাদের যেমন দেখো প্রাকৃতিক ভূগোলে তোমার বইগুলো একটু দেখো, যে ভূগঠন, প্রথম ইউনিটে ভূগঠন আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আছে, ক্ষয়চক্র, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর জীবমণ্ডল। এই পার্টগুলো থেকে তোমার টোটাল এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আমি তোমাদের বলছি কিভাবে যে পার্টগুলো পড়লে তুমি 3 নম্বরই, 5 নম্বরই এবং 2 নম্বর সবগুলোই পাবে, সেই পার্টগুলো বলছি। প্রথম আমি খুব কম প্রশ্ন দেব। আমি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা বাদ দিয়ে আগে তৃতীয় অধ্যায় থেকে শুরু করছি। ক্ষয়চক্র, খাতা কলম নিয়ে রেডি থাকো তোমরা। প্রথমে আমি তোমাদের বলছি ক্ষয়চক্র দিয়ে তোমাদের নিয়ে কি কি পড়তে হবে। এইখানে ক্ষয়চক্রের ক্ষেত্রে দেখো তোমরা, ক্ষয়চক্রের মূলত 2টো আছে 5 নম্বরে। সেই 5 নম্বরে 2টো পড়লেই তোমার হয়ে যাবে। একটা হলো ডেভিসের ক্ষয়চক্র আর কি, স্বাভাবিক ক্ষয়চক্র যেটাকে বলা হয় এটা, অথবা ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র বিভিন্ন পর্যায়ে আর কি, যেটা বললাম। আর একটা নদীর পুনরুজ্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। এই অধ্যায় থেকে যদি কোনো 5 নম্বরই প্রশ্ন আসে তাহলে এটাই আসবে, এর বাইরে আর কোনো কিন্তু প্রশ্ন নেই। এরপরে চলে আসো তোমাদের 3 নম্বরে। এই অধ্যায় থেকে কিন্তু 3 নম্বরই খুব কম ইম্পর্টেন্ট, মানে তবু আমি তোমাদের বলছি যে এই জায়গার ক্ষেত্রে আগে 2 নম্বরই একটু বলি তোমাদের। দেখো ক্ষয়ের শেষ সীমাটা একটু পড়বে, তারপরে ডেভিসের ত্রয়ী, স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে, নদী গ্রাস কাকে বলে, তারপরে যে পেনিপ্লেন, পর্যায়িত ঢাল, রিজুভেনেশন বা পুনরুজ্জীবন লাভ, নদী মঞ্চ, তারপর নিকবিন্দু। এই জায়গাগুলো তুমি যদি পড়ো তাহলে আর এক্সট্রা প্রয়োজন হবে না। 3 নম্বরের ক্ষেত্রে দেখো পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি এবং পেডিপ্লেন বা পাদ সমভূমি পার্থক্য, এখানে সংজ্ঞাও তোমরা এই দুটো পড়ে নেবে, এবং পার্থক্য এখানে দেখবে আর স্বাভাবিক ক্ষয়চক্র এবং শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য একটু দেখবে। আর একটা কথা বলে দিই, 3 নম্বর, এগুলো কিন্তু 3 নম্বরই, আর ক্ষয়চক্রের যে বাধা, এই বাধাটা তুমি এইখানকার যে বাধা প্রশ্নটা আছে এটা তুমি একটু দেখো, ঠিক আছে? নেক্সট এবার দেখো তোমরা, এবার চলে আসছে আমরা বায়ুমণ্ডল থেকেও খুব কম প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে যে 5 নম্বরে, আগে প্রথমে 5 নম্বরে বলছি, প্রায় বায়ুমণ্ডল থেকে প্রথম যে 5 নম্বরের প্রশ্ন সেটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়াও যে সহজ প্রশ্নগুলোর সঙ্গে দেখে নেবে একটু কি তোমার জলবায়ু পরিবর্তনের কারণ আর প্রমাণসমূহ, বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল,
বা গ্লোবাল ওয়ার্মিংয়ের আর কি। তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা, এগুলো 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, দুটো একসঙ্গে আসতে পারে, ঠিক আছে। আর এবার এর ক্ষেত্রে তোমাদের আর 3 নম্বরের ক্ষেত্রে দেখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ও ক্রান্তীয় ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এটা দেখলে হয়ে যাবে সাধারণত। আর বাকিগুলো তোমাদের ওইখানে বললামই, ওটা দেখলেও হয়ে যাবে। আর একটা কথা বলি যে এইখানে উষ্ণতার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ, হ্যাঁ, উষ্ণতার ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীবিভাগ একটু দেখে নিও মাঝে শেষে, এইখান থেকে 2 নম্বরই কিন্তু দেয়, হ্যাঁ, 3 নম্বরের ক্ষেত্রে প্রয়োজন নেই। নেক্সট আর 2 নম্বরই কোনো বলছি তোমাকে, যেটা ঘূর্ণবাতের চক্ষু কি, অক্লুশন, তারপর হচ্ছে গ্রিন হাউস কি, গ্রিন হাউস এফেক্ট কি, কিয়োটো প্রোটোকল, ব্যারোক্লিনিক ব্যারোট্রপিক অবস্থা, এই জায়গাগুলো একটু দেখতে হবে তোমাকে। তাছাড়া তোমাকে দেখতে হবে কি তোমাদের কোরিওলিস বল, আইটিসিজেট একটু দেখে নিও তোমরা, হ্যাঁ। আর এখানে আর বেশি কিছু দরকার হবে না। তারপরে হচ্ছে সীমান্তের উৎপত্তি, ফন্টোজেনেসিস আর ফন্টোলিসিস, হ্যাঁ, অন্তর্লীন বা অন্তর্ধৃতি সীমান্ত, এটা আমি তোমাদের বলে দিলাম একটু আগে, হ্যাঁ। তারপরে হচ্ছে স্কোয়াল লাইন, স্কোয়াল লাইন একটু দেখে নিও, হ্যাঁ। আর ব্যাপারটা এই জায়গা থেকে আর কিছু নেই, ঠিক আছে। নেক্সট, এখন নেক্সট যেটা আলোচনা করব তোমাদের হচ্ছে বাড়িমণ্ডল। এই বাড়িমণ্ডল থেকেও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি, এইখানে 5টা প্রশ্ন আছে বড় কোশ্চেন, 3 নম্বরেও আসতে পারে, 5 নম্বরেও। সেই 5টা কোশ্চেন হলো তোমার ক্লাস 10-এরও আছে এইখানে, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, যেটা 10-এ পড়েছো তুমি, সমুদ্র স্রোতের প্রভাব, ঠিক আছে। তারপর আর 3টা হলো আটলান্টিক, প্রশান্ত বা ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের বর্ণনা, এখান থেকে একটা আসার সম্ভাবনা প্রবল প্রবল সম্ভাবনা, ঠিক আছে বেটা। এটা হলো এখান থেকে 5 নম্বরই। আর 3 নম্বরে হিসেবে তোমরা এল নিনো লানিনোর পার্থক্য, তারপরে হচ্ছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, আর হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন ও কুয়াশা ও ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। এছাড়াও ওর সঙ্গে একই রকম বা জাপানের উপকূলে ঘন ও কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন, একই প্রশ্ন, একটা পড়লেই হয়ে যাবে তোমাদের, হ্যাঁ। আর এটাকে মোটামুটি এখান থেকে পড়লে এগুলো হয়ে যাবে। এবং 2 নম্বর এগুলো দেখো তোমরা, সমুদ্র স্রোত কি, কোরিওলিস বল, এটাও আগে অধ্যায় আছে, জিওস্ট্রপিক স্রোত কি, এল নিনো লানিনো কি, শৈবাল সাগর, মগ্নচড়া, হিমশৈল, হিমপ্রাচীর, এগুলো তোমাদের দেখলেই হয়ে যাবে এই অধ্যায়ে, আর বেশি কিছু নেই, হ্যাঁ। জিওস্ট্রপিক স্রোতটা একটু দেখে, ফেরেলের সূত্র এবং জিওস্ট্রপিক স্রোতটা একটু দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব জীবমণ্ডল। এই জীবমণ্ডল থেকে 5 নম্বরের প্রশ্ন নেই বললে চলে, অধিকাংশ 3 নম্বরে আসে। আর এখানে 3 নম্বরে 5 নম্বর যদি কোনো প্রশ্ন আসে শুধু একটাই, সেটা হলো জীববৈচিত্র্য শ্রেণীবিভাগ, তাছাড়া এখানে প্রশ্ন নেই, তাছাড়া অধিকাংশ 3 নম্বরই। তাই 3 নম্বরের প্রশ্নগুলো এবং 2 নম্বরই একসঙ্গে আমি বলে দিচ্ছি, হ্যাঁ। দেখো আগে 3 নম্বরটা একটু বলি, যদিও তোমাদের জীববৈচিত্র্যের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জীববৈচিত্র্য বিনাশের বিনাশের কারণ, এবং নেক্সট 3 নম্বরে হচ্ছে জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। তারপরে হলো এর সঙ্গে আমি একটু বলি যে NC2 XC2 কনজারভেশন, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ কি, এর উপায় বা পদ্ধতিগুলি আলোচনা করো। এখানে একটু বললাম যে ওর মধ্যে কিন্তু NC2 XC2 কনজারভেশন রয়েছে, এর পার্থক্যটা তোমাকে দেখতে হবে, সংজ্ঞাটাও দেখতে হবে, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের 2 নম্বর এগুলো বলছি, সেটা হলো কি বলতো দেখি, বিটা আলফা প্রজাতি বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, এগুলো কিন্তু শ্রেণী বিভাগের মধ্যে আছে, কিন্তু পড়বে 2 নম্বরই করে আসে, হ্যাঁ। তারপরে মেগা বায়োডাইভার্সিটি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকো ট্যুরিজম, বিলুপ্ত প্রজাতি, বিপন্ন প্রজাতি, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, তারপরে হলো ব্ল্যাক ডাটা বুক, এগুলো কিন্তু দেখতে হবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ইনভিট্রো সংরক্ষণ, ইন ভিভো সংরক্ষণ, সাইটস, এগুলো একটু দেখবে। তারপরে হলো তোমাদের জিন ভান্ডারটা দেখে নিও একটা, জিন ভান্ডার। তারপরে সুরক্ষিত ও সংরক্ষিত বনভূমি কি, এর পার্থক্য লিখো। অভয়ারণ্য কাকে বলে, এটা একটু দেখে নেবে, সংজ্ঞা 2 নম্বরে। তারপরে হলো সংরক্ষিত, সুরক্ষিত এবং সংরক্ষিত জীবমণ্ডল, এটা একটু দেখে নিও, হ্যাঁ। তারপরে হলো তোমাদের আরেকটা মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে, মেগা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য হটস্পট বা উষ্ণ কেন্দ্র কাকে বলে, আর তারপরে হচ্ছে তোমাদের কিস্টোন প্রজাতি, কিস্টোন প্রজাতি কাকে বলে,
এইটুকু দেখলে তোমাদের এই অধ্যায়টা প্রায় শেষ। ঠিক আছে, আমি পরিবেশ বান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজমটা তো তোমাদের বলে দিয়েছে। হ্যাঁ, এই অধ্যায় থেকে এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। নেক্সট, এবার আমরা আলোচনা করব প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলে ভূগঠন। এই ভূগঠনের যে প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট, এটা 5 নম্বরই বলো 3 নম্বরই বলো। 1 নম্বর হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতির তত্ত্বটি আলোচনা করো এবং এর সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো, 5 নম্বর হিসেবে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন প্রকার পাত সীমান্তের বিবরণ দাও। ঠিক আছে, এটা। আর তারপর হচ্ছে পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে মানে পাত সংস্থান তত্ত্বের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের বিবরণ দাও। এই 3টা প্রশ্ন এখানে 5 নম্বরই বা 3 নম্বরই হিসেবে তুমি পড়তে পারো। তাছাড়া আর এখানে 3 নম্বর 5 নম্বরই নেই বা বড় কোশ্চেন নেই, তাছাড়া বাকিগুলো সম্পূর্ণ ছোট কোশ্চেন। সেই হিসেবে তুমি একটু দেখো, সেটা হলো কি বলতো দেখি, মহাদেশীয় ভূত্বক ও মহাসাগরীয় ভূত্বকের পার্থক্য লেখো। তারপরে হলো পাত ভূগঠন তত্ত্ব কাকে বলে বা পাত সংস্থান তত্ত্ব কাকে বলে। তারপরে হলো তোমাদের তপ্তবিন্দু বা হটস্পট কি। তারপরে যে নিমজ্জন বা সাবডাকশন, বিপরীত নিমজ্জন বা অবডাকশন কি। তারপরে শিবন রেখা, মেলাঙ্গে, মহিখাত, বেনি অফ জোন বা বেনি অফ মন্ডল, প্লেট টেকটনিক্স, ত্রিপাত সংযোগ, অলাকুজেনপাত। তারপরে হলো তোমাদের এগুলো পড়লে হলো ত্রিপাত সংযোগ তো আমি তোমাদের বলেছি। এবং আর একটা প্রশ্ন হচ্ছে পাত সঞ্চালনের কারণগুলি আলোচনা করো। এটা হলো 3 নম্বর হিসেবে দেখতে পারো। তারপরে হলো তোমাদের অভিসারী ও প্রতিসারী পাত সীমান্তের পার্থক্য লেখো। ঠিক আছে, আর এখানে প্রশ্ন নেই, আর 2-1টা এক্সট্রা হবে তোমাদের প্রশ্ন এখানে আসতে পারে। সেটা হলো কি, অভিসারী পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বলা হয় কেন, ও প্রতিসারী পাত সীমান্তকে গঠনকারী পাত সীমান্ত বলা হয় কেন। নেক্সট হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্তকে গঠনমূলক পাত সীমান্ত বলা হয় কেন। এই প্রশ্নগুলো এখানে থেকে দেখতে পারো। ঠিক আছে, এবার এই সামগ্রিকভাবে আমি একটা অধ্যায় বাদ দিয়ে বাকিগুলো দিলাম। কেন দিলাম, কি কারণে দিলাম, একটু ভালো করে তোমরা শোনো। কারণ তুমি যদি সম্পূর্ণ না শোনো তাহলে কিন্তু বিষয়টা তুমি আর কি তোমার বোধগম্য হবে না সহজে। ঠিক আছে, প্রথম ভালো করে শোনো। আমি দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা দেইনি কেন, এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়। এই অধ্যায়টা সবার লাস্টে আমি দেবো, কিন্তু এই অধ্যায়গুলো থেকে যে বাকিগুলো অধ্যায় দিলাম আমি, এই অধ্যায়গুলো তুলনামূলক সহজ এবং ছোট। এইখানে প্রশ্নের জটিলতাটা খুব কম। সেই জন্য আমি যে যে প্রশ্নগুলো দিয়েছি এর মধ্যে পড়লে আশা করি আর তোমাকে কিছু পড়তে হবে না। এর মধ্যে তুমি 5 নম্বরইও পেয়ে যাবে, কমের পক্ষে তুমি 2টো পেবে 5 নম্বরই, তোমাকে দেওয়া লাগবে একটা। এইখান থেকে 3টা পাবে 3 নম্বরই, দেওয়া লাগবে 2টো। ঠিক আছে, আর তোমার এইখান থেকে 3টে পাবে তুমি 2 নম্বরই, পাওয়া লাগবে, দেওয়া লাগবে তোমাকে 2টো। তুমি যদি সামগ্রিকভাবে বলতে গেলে এই অধ্যায়টা তুমি যদি পড়ো, মানে আমি যে 5টা অধ্যায় দিলাম এই 5টা অধ্যায় যদি তুমি পড়ো, দ্বিতীয় অধ্যায় তোমার না পড়লেও হবে। আর দ্বিতীয় অধ্যায় যদি তুমি পড়তে চাও পড়তে পারো, কিন্তু দ্বিতীয় অধ্যায়ের একটা ব্যাপারটা কি, এইখান থেকে অনেক প্রশ্ন পড়তে, অজস্র প্রশ্ন পড়তে হয়। সেই জন্য এই বাকি 5টা অধ্যায়ের আমি যে প্রশ্নগুলো দিলাম তোমরা তো অবশ্যই পড়ে ফেলছো, যে প্রশ্নগুলো আমি দিলাম এইগুলো তুমি দাগিয়ে নাও এবং আবার রিপিট করো, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে। আমি সবার শেষে এই দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা এখন আলোচনা করব তোমাদের মানবীয় ভূগোল। এই ভূগোলে তোমাদের আছে 10 নম্বর আছে, 4টাতে থাকবে 3 নম্বরই দিতে হবে 2টো, এবং 2টো থাকবে 4টা থাকবে 2 নম্বরই দিতে হবে 2টো। এখানে কিন্তু তোমাদের অধ্যায় আছে 2টো। তুমি শুধু একটা যদি অধ্যায় খুব ভালো করে পড়ো তাহলে তুমি 2টা কমন পেয়ে যাচ্ছ, একটা কনফার্ম। তাহলে তুমি সেই হিসেবে পড়ে নেবে, তোমার এমন কোনো কথা নেই 2টোই পড়তে হবে। সেই জন্য আমি তোমাদের সাজেশন দেবো, একটা একেবারে খুব সুন্দরভাবে সাজেশন দেবো, আর একটা থেকে খুব কম পড়লেও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন নাও শুরু করা যাক। প্রথম আমরা আলোচনা করব জনসংখ্যা ভূগোল নিয়ে। এই জনসংখ্যা ভূগোলের প্রথম প্রশ্ন হচ্ছে আকর্ষণ শক্তি বা পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর কি। এটা 2 নম্বরই প্রশ্ন। 2 নম্বরই প্রশ্ন আগে বলছি, আন্তর্জাতিক পরিব্রাজন কাকে বলে, অভিবাসন আর প্রবাসনের পার্থক্য লিখো। নেক্সট আমরা শুরু করব মানবীয় ভূগোল। তোমরা জানো এখান থেকে টোটাল 10 নম্বর আছে,
4টা আসবে 3 নম্বরে দিতে হবে 2টো, এবং 2টো আসবে না 4টা আসবে 2 নম্বরে দিতে হবে 2টো। ঠিক আছে, তোমার এই মানবীয় ভূগোলে তোমার টোটাল 10 নম্বর হলো, মাত্র অধ্যায় আছে 2টো। এই 2টো অধ্যায়ের মধ্যে 2টো অধ্যায় থেকে দুটো করে আসবে। তুমি যদি একটা অধ্যায় পড়ো তাহলে তুমি ওইখান থেকে কমন পেয়ে যাচ্ছ, কিন্তু যেই অধ্যায়টা পড়বে সেই অধ্যায়টা খুব ভালো করে পড়বে। তাই বলে কি নেক্সট অধ্যায়টাও পড়বে, কিন্তু ওইখান থেকে খুব ইম্পর্টেন্ট সামান্য পড়লেও হয়ে যাবে। সেই প্রশ্নগুলোই আমি তোমাদের এখন বলবো। প্রথম যে অধ্যায়টা কথা বলবো সেটা হলো জনসংখ্যা ভূগোল। এই অধ্যায়ের যে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো 3 নম্বরের প্রশ্নগুলো আগে বলছি আমি তোমাদের, ঠিক আছে। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মডেল বা জনসংখ্যা বিবর্তন মডেল বা তত্ত্বের সম্পর্কে আলোচনা করো, বা বিভিন্ন রকম যে শ্রেণী বিভাগটা আছে মানে পর্যায়ে, এগুলো নিয়ে আলোচনা করো। এখানে টোটাল 5টা পর্যায়ে আছে, আলাদা আলাদাভাবে আসতেও পারে 2টা, ঠিক আছে বেটা। তারপরে জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে ভারতের জনসংখ্যা নীতির 2000 নীতি 2000 সালের বিবরণ দাও। তারপরে হলো কি তোমার বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধিতে ম্যালথাসিয়ান তত্ত্বের সংক্ষেপে ব্যাখ্যা করো, ঠিক আছে। এই যে এই কয়টা এইখানে, তাছাড়াও আছে তোমাদের কাম্য জনসংখ্যা, জনঘনত্ব ও কাম্য জনসংখ্যার মধ্যে পার্থক্য, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য, ঠিক আছে। এই যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইখানে। তারপরে তোমার এইখানে কি দেবে, কাম্য জনসংখ্যা কাকে বলে, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের কত নম্বরে, 3 নম্বরে। এছাড়া 2 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে অভিবাসন, প্রবাসন এগুলো কাকে বলে, হ্যাঁ, ড্রেন ও গ্রেন। তারপরে কাম্য জনসংখ্যা বৈশিষ্ট্য একটু আগে বললাম। জনাকীর্ণতা, জনস্বল্পতা কাকে বলে, এর বৈশিষ্ট্যটাও তোমরা না পার্থক্যটা পড়লে অটোমেটিক বৈশিষ্ট্য হয়ে যায়। তারপরে মানুষ জমি অনুপাত কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে, আন্তর্জাতিক পরিব্রাজন এই প্রশ্নটাও তোমরা একটু করে দেখে নেবে। তারপরে এই অধ্যায়টাকে এইটুকু পড়লে আর আশা করি আর প্রয়োজন হবে না। জনগণ তো বলেছি তোমাদের, হ্যাঁ, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব মানবীয় ভূগোলের দ্বিতীয় পার্ট, মানব উন্নয়ন। এই মানব উন্নয়ন থেকে আমরা খুব সামান্য প্রশ্ন দেব, ঠিক আছে। আগে দেখো তোমরা 3 নম্বরই মানব উন্নয়নের 4 স্তম্ভ কি কি, এবার মানব উন্নয়নের সূচকের মাত্রাগুলি আলোচনা করো। তারপরে নেক্সট দারিদ্রতা, মানব দারিদ্রতা কত প্রকার ও কি কি, এদের বিবরণ দাও। মানে এটা হলো 3 নম্বরই, হ্যাঁ। তাছাড়া বাকিগুলো 2 নম্বরের কথা বলছি তোমাকে। কি কি বলতে হবে, মানব উন্নয়ন বলতে কি বোঝো, বৃদ্ধি কি, বিকাশ কি, মানব উন্নয়ন সূচক কাকে বলে, দারিদ্রতা সূচক কাকে বলে। এই জিনিসগুলো তুমি যদি একটু পড়ো তাহলেই পেয়ে যাবে। আর একটু বলে দিচ্ছি তোমাকে। তারপর দেখো মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি কাকে বলে, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কাকে বলে। এই কটা পড়লেই তোমাদের প্রায় হয়ে যাবে। আর একটা দেখতে পারো সক্ষমতা দৃষ্টিভঙ্গি কাকে বলে, ঠিক আছে। এই অধ্যায়টা দেখলে তোমাদের সম্পূর্ণ এর মধ্যে কমন পেয়ে যাবে। নেক্সট আমরা এখন আলোচনা করব ভারতের ভূগোল। ভারতের ভূগোলেও তোমাদের 10 নম্বর আছে। 4টার মধ্যে 2টো দিতে হবে 3 নম্বরই, এবং 4টার মধ্যে 2টো দিতে হবে 2 নম্বরই। অধ্যায় আছে টোটাল 3টা অধ্যায় থেকে তুমি যদি 2টো অধ্যায় পড়ো তাহলে তুমি পেয়ে যাবে। তার মধ্যে একটা কথা বলে দিচ্ছি, তুমি শুধু যদি শিল্প পড়ো, শিল্প থেকে তোমার 2টো আসবে 2 নম্বরই, 2টো আসবে 3 নম্বরই। খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তুমি যদি শিল্পটা খুব ভালো করে পড়ো তাহলে কোনো কথাই নেই। আর তোমাদের আমি 2টো অধ্যায় দেবো শুধু, হ্যাঁ। এই 2টো অধ্যায় পড়লে তুমি এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট তাহলে শুরু করা যাক। প্রথম হচ্ছে ভারতের শিল্প। ভারতের শিল্প একটু দেখো, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি আর কি, আগে তোমাদের 3 নম্বর এগুলো দিচ্ছি, এগুলো দেখলেই তোমাদের অনেকটা পেয়ে যাবে এখান থেকে, হ্যাঁ। বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব, পিলেজিক ও ডিমার্সেল, অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মাছের পার্থক্য, ভারতে মাছ চাষের উন্নতির কারণগুলি লেখো, এবং ভারতে মাছ চাষের সমস্যাগুলি দেখো। এই দুটো দেখতে হবে। কাগজ শিল্পের কাঁচামালগুলি আলোচনা করো। কাগজ শিল্পের উন্নতি লাভ করেছে কেন, বা কাগজ শিল্পের উন্নতি, হ্যাঁ। তারপরে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণ কি, অথবা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি। একই প্রশ্ন, কিন্তু 2টা প্রশ্ন হলেও অ্যান্সার কিন্তু একটাই। নেক্সট হলো, এটা কিন্তু 2 নম্বরে এগুলো পড়তে পারো 2 নম্বর হিসেবে। সেটা হলো দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। 3 নম্বরে আসলেও এটা 2 নম্বরে বেশিরভাগ আসবে।
তেল রসায়ন শিল্পকে বা পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন, তেল রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, এগুলো কিন্তু আসলে 2 নম্বরই। হ্যাঁ, তুমি 2 নম্বর হিসেবে লিখতে পারো। তারপরে তেল রসায়ন বা পেট্রো রসায়ন শিল্প বন্দর কেন্দ্রিক হয় কেন বা শোধনাগার ভিত্তিক হয় কেন, দেখবে এটা 3 নম্বরই। হ্যাঁ, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন বা তেল রসায়ন শিল্প বিকাশ লাভ করেছে কেন, তারপরে ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ কি, এটা আসলে ভারতের বলতে পশ্চিম ভারতে এলাম মেইনলি। হ্যাঁ, তারপরে চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয় কেন, এটা 2 নম্বরেও পড়তে পারো তুমি। হ্যাঁ, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, এটা 2 নম্বরে বলে। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, এটা কিন্তু 3 নম্বরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও আমি তোমাদের 2 নম্বরগুলো একটু বলে দিচ্ছি তোমাদের, যেটা শিল্প কি, খাদ্য প্রক্রিয়ান শিল্প কি, উদাহরণ দাও। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি, উদাহরণ। পিলেজিক মৎস্য, ডিমার্সাল, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস, এমপিড্রোমাস। হ্যাঁ, এটা দেখবে। নীল বিপ্লব কি, নিজস্ব অর্থনৈতিক অঞ্চল, হ্যাঁ, বা ইইসি। হ্যাঁ, তারপর হচ্ছে পরিবহনের দোলক নীতি কি, তেল রসায়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প কি, অনুসারী শিল্প কি, সহায়ক শিল্প কি, তারপরে হচ্ছে কি সংযোজন ভিত্তিক শিল্প কি, তথ্য প্রযুক্তি শিল্প কি, আউটসোর্সিং কি, এবং শিল্পের শিল্প কি, এই জায়গাটা তুমি দেখতে হবে তোমাকে। হ্যাঁ, এছাড়াও তোমাকে একটু দেখতে হবে ইঞ্জিনিয়ারিং শিল্প কি, এর মধ্যে আছে 2টা ভাগ আছে, কি বলতো দেখি, হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, এটাও তুমি একটু করে দেখে নেবে আর কি, ঠিক আছে। তোমাদের এই যে অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস এগুলো তো বলেছি তোমাদের। হ্যাঁ, এমপিড্রোমাস বলেছি আমি তোমাদের। বেন্থোপিলেজিক এটা একটু দেখে নিস সামান্য একটু, হ্যাঁ, দেখে নিবি তোরা। তারপর হচ্ছে পিসি কালচার আর হচ্ছে মেরি কালচার। হ্যাঁ, এই অধ্যায় এইগুলো আর একটা বলে দিচ্ছি, জীবিকা সত্তাভিত্তিক মৎস্য শিকার এবং বাণিজ্যিক মৎস্য শিকার কাকে বলে। আমি এই অধ্যায় থেকে দিলাম এই প্রশ্নগুলো, কারণ তুমি শুধু এই অধ্যায়টা যদি পড়ো তাহলে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এইখানে আর একটা প্রশ্ন আসে, যেটা পণ্যসূচক দ্রব্যসূচক কি, শিকড় আলগা শিল্প কি, বা ফুডলুজ ইন্ডাস্ট্রি কি। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 3 নম্বরে দেয় যে কাঁচামাল কিভাবে শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 3 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। নেক্সট তোমাদের ভারতের ভূগোলের নির্বাচিত বিষয় সমস্যার ভৌগোলিক দৃষ্টিভঙ্গি। এই পার্ট প্রথম পার্ট আর এইটা পার্ট যদি তুমি পড়ো তাহলে আর প্রয়োজনেই পড়বে না। হ্যাঁ, তুমি তো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই জায়গাটা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে কি, 3 নম্বর এগুলো বলে দিচ্ছি, গঙ্গা জল দূষণের কারণ এবং ফলাফল। 1 নম্বর গেল, 2টা প্রশ্ন গেল, 3 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দিল্লির বায়ু দূষণের কারণ এবং ফলাফল। যদি দিল্লি আসে এবং কলকাতা সেম, দিল্লি একটা পড়লেই তোমার হয়ে যাবে, ঠিক আছে, একটা পুরোটাই আর পড়ার দরকার হবে না। তারপরে হচ্ছে কি বলতো দেখে, তোমার জঙ্গলমহলে ভূমি অবনমনের কারণ আর হচ্ছে ফলাফল, এবং উত্তরবঙ্গ এবং সুন্দরবন অঞ্চলে পশু এবং মানুষের সংঘাতের কারণ এবং ফলাফল। তাহলে এই প্রশ্ন যদি তুমি কটা দেখো তাহলে আর এক্সট্রা তোমাদের আর কিচ্ছু দেখতে লাগবে না। তোমাকে বলে দেই, সুন্দরবন অঞ্চলে যদি দেখো, উত্তরবঙ্গ আর সুন্দরবঙ্গে প্রায় একই রকম, সুন্দরবন আর উত্তরবঙ্গ, তুমি যে সুন্দরবনের দরকার সুন্দরবনটায় তুমি দেখবে উত্তরবঙ্গের চেয়ে, তাহলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে, আশা করি। এবং তাছাড়া তুমি যে 2 নম্বরগুলো দেখবে, একটু দেখে নাও। ইউটিফিকেশন বলতে কী বোঝো, বায়ুমান সূচক কাকে বলে, ধোঁয়াশা কাকে বলে, বা 2016 সালে বিভৎস ধোঁয়াশা কাকে বলে, পশ্চিমবঙ্গে আর্সেনিক প্রবণ অঞ্চলগুলোর নাম লেখো, মানুষ পশু সংঘাত কাকে বলে, জমি অবনমন বলতে কি বোঝো। দেখো, গঙ্গা কার্যকরী পরিকল্পনা বা জিএপি, গঙ্গা অ্যাকশন প্ল্যান। তারপর হচ্ছে নমামি গঙ্গা কার্যক্রম। এই প্রশ্নগুলো পড়লেই প্রায় তোমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে, আর এক্সট্রা তোমাদের প্রয়োজন হবে না। নেক্সট যেটা আলোচনা করব, তোমাদের প্রাকৃতিক ভূগোলের 2য় অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই অধ্যায়টা তুমি যদি নাও পড়ো তবুও হবে তোমার। হ্যাঁ, কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তবুও আমি দিচ্ছি, যেহেতু এই অধ্যায়টা অনেক বড়, তোমরা অনেকে পড়ে থাকবে, সেই জন্য আমি দিচ্ছি। হ্যাঁ, তোমরা একটাবার দেখে নাও। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে নদীর ক্ষয়কার্যের এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, 5 নম্বরই। তারপরে
তোমার হচ্ছে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে এবং সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সমুদ্রের বিভিন্ন রকম বাঁধের শ্রেণীবিভাগ করো। প্রবাল প্রাচীর কি? প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ এবং প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ আলোচনা করো। একসঙ্গে কিন্তু দিলাম দুইটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এগুলো মোটামুটি তোমাদের কত নম্বরই? 5 নম্বরই। আর একটা 5 নম্বরই একটু দেখে নিতে পারো, হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও, ঠিক আছে। এছাড়াও তোমাদের 3 নম্বরের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। তারপরে হচ্ছে তোমার গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্য, মন্থকূপ ও প্রপাতকূপ, অশ্বক্ষুর আকারের হ্রদ কীভাবে সৃষ্টি হয়, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, বা বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। উপকূল ও তটভূমির পার্থক্য লেখো। রিয়া ও ডালমেশিয়ান উপকূলের পার্থক্য লেখো। তোমাদের ইয়ারদাঙ্গা, জিউগেন, বারখান ও শিপের মধ্যে পার্থক্য লেখো। ড্রামলিং ও বারখানের মধ্যে পার্থক্য, পেরিমেন ও বাজাদার মধ্যে পার্থক্য আলোচনা করো। এগুলো মোটামুটি তোমাদের 3 নম্বরে। আর এখন 2 নম্বরে বলছি, এর মধ্যে যদি 3 নম্বরে থাকে আমি বলে দেবো। নেক্সট দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়ন, অবরোহণ, আরোহণ কি এগুলো? হ্যাঁ, নগ্নিভবন, ক্ষয়ীভবন কি? নদী উপত্যকা, নদী অববাহিকা কি? ধারণ অববাহিকা কি? জলবিভাজিকা কি? আদর্শ নদী কাকে বলে? দোয়াব ও নদী সঙ্গম কি? তারপর হচ্ছে প্রপাতকূপ ও প্লান্স পুল কি? মন্থকূপ কি? নদী বাঁক কি? বিন্দুবার বা পয়েন্ট বার কি? বা নদীদ্বীপ বা বালুচর কি? আজু নদী কি? অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিভাবে সৃষ্টি হয়? স্বাভাবিক বাঁধ ও প্লাবনভূমি কাকে বলে? বহির্বিধৌত সমভূমি কাকে বলে? বদ্বীপ কাকে বলে? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? আর এখানে বিভিন্ন রকম তোমাদের কি রয়েছে বলো তো দেখি? উপকূল রয়েছে। এইখানে একটু বলে দেই তোমাদের, পশ্চাৎ তটভূমি, বা একটু তোমরা একটা পড়ে নেবে, তটভূমির শ্রেণীবিভাগ করো। আর এই তটভূমির শ্রেণীবিভাগের মধ্যে পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি এবং পূর্বদেশীয় তটভূমির তিনটা একসঙ্গে যদি পার্থক্য পড়ো তাহলে তোমাদের মানে দুটো পার্থক্য হয়ে যাবে। তারপরে নেক্সট, উত্থিত উপকূল ও নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। এছাড়াও লিখবে রিয়া উপকূল, ডালমেশিয়ান উপকূল, ফিওর্ড উপকূল কাকে বলে, যৌগিক উপকূল কাকে বলে একটু দেখবে তোমরা, এবং পার্থক্য তুমি একটু দেখে নেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ কাকে বলে? সোয়াশ ও ব্যাকওয়াশের পার্থক্য লেখো। অনুপ্রস্থ ও অনুতর দৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য, গঠনকারী ও বিনাশকারী তরঙ্গের পার্থক্য আলোচনা করো। তারপর নেক্সট, ঊর্মিভঙ্গ বা ব্রেকার কি? ঊর্মিভঙ্গ বা ব্রেকার কি? তারপরে স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস, স্থির তরঙ্গ বা ক্ল্যাপোটিস, এটাও তোমাকে দেখতে হবে। আর তোমাদের তো আগে বলেছিলাম আমি তোমাদের সমুদ্রের ক্ষয়কার্যের ফলে যে বিভিন্ন গঠিত ভূমিরূপগুলো, আমি সেগুলো আবার নতুন করে কোনো কিছু বলবো না। তোমরা ওগুলো যেগুলো 2 নম্বরে ওর মধ্যেই তোমরা পেয়ে যাবে, আর এক্সট্রাভাবে আর এগুলো তোমাদের পড়ার দরকার নেই। তার মধ্যে এখানে দেখবে তোমরা বিভিন্ন রকম বাঁধের ক্ষেত্রে টম্বলোটাও খুব ভালো করে দেখবে আর কি, স্পিড, টম্বলো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এবার পুরোদেশীয় বাঁধ আর হচ্ছে স্পিড, এর মধ্যে পার্থক্য যদি আসে সেটা তোমরা অবশ্যই দেখে নাও। লেগুন বা ব্যাকওয়াটার্স দেখবে, কিন্তু লেগুন বা ব্যাকওয়াটার্স এটা দেখবে, হ্যাঁ। আর তারপর হচ্ছে প্রবাল প্রাচীর বা জুজ্যান থ্যালি। প্রবাল প্রাচীর কি? জুজ্যান থ্যালি কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের ক্ষেত্রে। কোরাল ব্লিচিং, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, কোরাল ব্লিচিং। আর তোমাদের আমি তারপরে একটা গ্রেট ভেরিয়া রিফটা এটা দেখবে, কিন্তু আমি তোমাদের একটা বলে দিই যেটা প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ।
তোমাকে ওটা দেখতেই হবে, ঠিক আছে। আর তোমাকে বায়ুমণ্ডলও আমি বায়ুটা দিয়েছিলাম, বায়ুর এখানে ক্ষয়কার্য সঞ্চয় কার্য ওটা দিয়েছিলাম। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে এটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে হামাদা, রেগ বা সেরিস্কি, মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন, এটা কিন্তু আসলে তোমাদের 3 নম্বর হিসেবে পড়তে হবে, ঠিক আছে বেটার। আর মরু উদ্যান বা ওয়েসিস তারপরে অপসারণ গর্ত কাকে বলে এটা তোমাকে দেখতে হবে। আর তোমাদের আরেকটা কথা বলি কি, লোয়েস সমভূমি বা লোয়েস কি, হ্যাঁ, আর লোয়েস সমভূমি বা লোয়েস কি, বারখান কি, এটা কিন্তু আসলে এগুলো তোমার 2 নম্বরই হিসেবে এক্সট্রাভাবে কিন্তু 2 নম্বরেও কিন্তু আসে আর কি। বারখান বা এটা যেটা বললাম তোমার শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি কাকে বলে। গ্রেট গ্রিন ওয়াল, গ্রেট গ্রিন ওয়াল কিন্তু তোমাকে দেখতেই হবে এটা। তারপর বহিবিধৌত সমভূমি তোমাদের আগে বলেছিলাম আমি, বহিবিধৌত সমভূমি কাকে বলে। ভ্যালি ট্রেন কাকে বলে। ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলে। ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ, ভ্যালি ট্রেন, এগুলো তোমাকে দেখতে হবে। আর মোটামুটি আর প্রয়োজন হবে না, তোমরা একটু যদি দেখতে চাও তোমরা দেখতে পারবে। আর শুষ্ক উপত্যকা ও অন্ধ উপত্যকা কি, এই দুটা একটু দেখে নিও। কাস্ট জ্বালানা যদি দেখতে চাও দেখতে পারো। তা আশা করি তোমরা এর মধ্যেই তুমি এই দ্বিতীয় অধ্যায় যা আছে তুমি পেয়ে যাবে। যদি তোমাদের দ্বিতীয় অধ্যায় যদি পড়া থাকে তবে তুমি পড়বে, তাছাড়া তোমাদের এক্সট্রাভাবে দেখার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আমি তোমাদের আর একটু বলে দিই, প্রাকৃতিক ভূগোলের আর একটা বিষয় যেটা, তুমি যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 4টা অধ্যায় তুমি যদি পড়ো, তুমি এইখান থেকে তুমি কনফার্ম পেয়ে যাবে। কিন্তু একটা সাপোর্টিং হিসেবে প্রথম অধ্যায়টা আমি দিয়েছি। আর মনে করো শিল্পটা যদি খুব ভালো করে পড়ো, ভারতের ভূগোলের শিল্পটা যদি ভালো করে পড়ো ওইখান থেকে তুমি পেয়ে যাবে। তারপর নির্বাচিত অংশটা তোমাকে আমি দিয়েছি এক্সট্রা সাপোর্টিং হিসেবে, ঠিক আছে। আর জনসংখ্যা ভূগোল তুমি যদি ভালো করে পড়ো, মানবীয় ভূগোল না পড়লেও হবে, কিন্তু মানবীয় ভূগোলের মাত্র 2-3টা আমি 2টা দিয়েছিলাম তোমাদের 3 নম্বরে, 2টা, আর বাকিগুলো 2 নম্বরে দিয়েছি। আশা করি তুমি এর মধ্যে 100% কমন পাবে। এই ভিডিওটি যদি ভালো লাগে তুমি অবশ্যই লাইক এবং শেয়ার করিও। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।